সকল মোডাল ভার্বটাকে আমরা অ্যাকচুয়াল নাম হলো মোডাল অক্সিলিয়ারি ভার্ব। বিকজ মোডাল ভার্ব একা একা কোনো ইংলিশ সেন্টেন্স তৈরি করতে পারে না। স্যার এই যে একটা ওটা অক্সিলারি ভার্বের সাথে বসে তার জন্য। মোডাল অক্সিলিয়ারি ভার্ব, মোডাল ভার্ব নিজেই একটি অক্সিলিয়ারি ভার্ব। বিকজ এটি কিন্তু একা একা অন্য কোনো সেন্টেন্স তৈরি পূর্বে করতে পারে না। এটা অন্য সেন্টেন্স, অন্য একটি ভার্বের আগে বসে সাহায্য করে মাত্র। সো মোডাল অক্সিলিয়ারি ভার্ব গুলো তোমাদের যেগুলো জানা আছে সেটা একটু বলি। যেমন তোমরা যেটা জানো আর যেটা জানো না সেটি নিয়ে কথা বলবো। যেমন ক্যান, প্রেজেন্ট টেন্স। আবার যদি পাস্ট টেন্সে বাক্যটা লিখতে চাই, ক্যানের পাস্ট টেন্স কোনটা বলো? কুড, কুড। মে, could, মাইট, might, শ্যাল। শুড। তাহলে এটা should, প্রেজেন্ট টেন্স, আর শুড হলো পাস্ট টেন্স। উইল, একটু মিউট করে নাও। would, ভালো করে বুঝে নিও আমি কোন কোন ভার্বগুলো নিয়ে ধারণা দেবো। এগুলো আমাদের ছাত্ররা জানে, কিন্তু জানে না কোনটা। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড। হ্যাঁ, এগুলো ছাত্ররা জানে। মনে রাখতে হবে যত অক্সিলিয়ারি ভার্ব তোমরা জানো, সকল অক্সিলিয়ারি ভার্বই মোডাল ভার্বের রূপ ধারণ করবে যদি তার সাথে একটি টু যুক্ত হয়। উদাহরণস্বরূপ, সাহায্যকারী ক্রিয়া যেমন অ্যামিজার, এর সাথে যখন এম টু করা হবে, ইস টু করা হবে, আর টু করা হবে, তখন এই ভার্বের নাম হলো মোডাল অক্সিলিয়ারি ভার্ব। অ্যামিজার শুধুই অক্সিলিয়ারি ভার্ব, কিন্তু এম টু, ইস টু, আর টু এটা হলো মোডাল অক্সিলিয়ারি ভার্ব। একইভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হ্যাজ আর হ্যাভ, আমি যখন হ্যাজ টু এবং হ্যাভ টু করবো তখন এটির নাম হয়ে যাচ্ছে মোডাল অক্সিলিয়ারি ভার্ব। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলিয়ারি ভার্ব হলো ওয়াজ আর ওয়ার, তার সাথে যখন টু যুক্ত করব তখন এটি হয়ে যাবে মোডাল অক্সিলিয়ারি ভার্ব। আর ছাত্ররা জানে না কোনটা, এবং এগুলো কেন শিখতে হবে সে প্রসঙ্গে আমি কথা বলছি। আগে লিস্টটা দেখে নাও। দেখো, যে ভার্বটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট তার নাম হলো মোডাল ভার্ব হিসেবে, তার নাম হলো বি গোয়িং টু। এই যে শব্দটা দেখছো এটি একটি মোডাল অক্সিলিয়ারি ভার্ব। বি গোয়িং টু, বি বলতে বি ভার্ব, এম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু। হ্যাঁ, বুঝতে পারছো? এম ওয়াজ গোয়িং টু, ওয়ার গোয়িং টু। এই 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 পুরা শব্দটা মিলে একটি মোডাল অক্সিলিয়ারি ভার্ব। আরেকটি মোডাল ভার্ব আছে সাপোজ টু। ইউ আর নট সাপোজ টু টাচ দ্য বল। এই যে ইউ আর নট সাপোজ টু, সাপোজ টু যদি মোডাল অক্সিলিয়ারি ভার্ব হয়ে থাকে, এতে একা একা সেন্টেন্স তৈরি করতে পারবে না। এদের পরে অবশ্যই একটি ফাইনাইট ভার্ব বা মেন ভার্ব দরকার হবে। এখানে যতগুলো ভার্ব লিখেছে এরা কেউ একা একা সেন্টেন্স তৈরি করতে পারবে না। যখনই এদের ব্যবহার হবে অবশ্যই এদের পরে একটি মেন ভার্ব থাকতে হবে, সাপোজ টু। আর দুইটা শব্দ আছে যেটি এক্সেপশনাল, এটা আমি কমন মিস্টেক ইন ইংলিশে দেখাবো। নিড এবং ডিয়ার, এই দুটোকে সেমি মোডাল ভার্ব বলা হয়, কারণ এটা কখনো কখনো মেন ভার্ব হিসেবে ব্যবহার হয়, কখনো কখনো মোডাল ভার্ব হিসেবে ব্যবহার হয়। আরো সহজ করে যদি বলে দিই, নিডের পরে যখন নট থাকবে এবং ডিয়ারের পরে যদি নট থাকে তাহলে ওইটা সত্যি মোডাল ভার্ব। নিড নট এবং ডিয়ার নট। তাহলে এই হলো একটি লিস্ট অফ পূর্ণাঙ্গ মোডাল অক্সিলিয়ারি ভার্বের লিস্ট। নিড, নট এবং ডিয়ার নট। এবার প্রশ্ন হলো, ফর হাউ মেনি কজেস উই নিড টু মেমোরাইজ মোডাল অক্সিলিয়ারি ভার্ব ইন সেপারেট ওয়ে। এটাকে কেন আমরা ভিন্নভাবে মুখস্থ করতে চাচ্ছি, কারণটা কি? এক নাম্বার রুলস, আগে বলেছি মোডাল ভার্ব একা একা কোনো সেন্টেন্স তৈরি করতে পারবে না, এদের পর অবশ্যই একটি মেন ভার্ব দরকার হবে। গ্রামার, যেখানেই মোডাল অক্সিলিয়ারি ভার্ব আছে এর পরে যে ভার্বটা ব্যবহার হবে সেই ভার্বটা সর্বদাই ভার্বের সিম্পল ফর্ম বা প্রেজেন্ট ফর্ম হবে, মানে ভি ওয়ান হবে। তাহলে মোডাল অক্সিলিয়ারি ভার্ব জানার একটাই উদ্দেশ্য, এদের পরে যে ভার্বটা, একটা ভার্ব অবশ্যই থাকতে হবে এবং সেই ভার্ব সবসময় সিম্পল ফর্মে থাকবে বা ভি ওয়ান ফর্মে থাকবে। একটা কারণ, আমি কয়েকটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। দুই নম্বর কারণ, এই ভার্বগুলো শেখার ফলে আমরা কিছু ট্রান্সলেশন করা শিখতে হবে। যেমন প্রাইমারিতে যে ট্রান্সলেশনটা পড়েছিল, আমাকে স্কুলে যেতে হয় বা আমাকে কাজটি করতে হয়, এই ট্রান্সলেশনটা কি হবে? আমাকে কাজটি করতে হবে, আমাকে কাজটি করতে হয়েছিল। হ্যাজ টু, হ্যাভ টু এবং পাস্ট টেন্স হলে হ্যাড টু হতে পারো। হ্যাঁ, তাহলে দিস ইজ লিস্ট অফ মডাল ভার্ব। এবার আসো এখান থেকে কতভাবে প্রশ্ন হবে। আমি সেন্টেন্স লিখবো, তোমাদেরকে বলতে হবে রাইট অর রং।
দেখো তো, আমি ক্রিকেট খেলতে পারি, আই ক্যান। ক্যান কে যেহেতু আমরা মোডাল অক্সিলিয়ারি ভার্ব নামকরণ করেছি, এটা একা একা সেন্টেন্স তৈরি করতে পারবে না, এদের পরে অবশ্যই একটি মেন ভার্ব দরকার হয়। আই ক্যান প্লে ক্রিকেট। এবার সামিউল বলো তো, আমি ক্রিকেট খেলতে পারতাম, তখন কি আই ক্যান হবে নাকি কুড হবে? তো কুড ফার্স্ট, হবে। প্লে হবে নাকি পাস্টে প্লেড হবে? প্লেড। প্লে হবে নাকি প্লেড হবে, দ্যাটস দ্য কোশ্চেন। আমি ক্রিকেট খেলতে পারতাম। একটু খেয়াল করো, এইমাত্র গ্রামার আমি বলছি কেন, হোয়াই উই নিড টু মেমোরাইজ মোডাল অক্সিলিয়ারি ভার্ব। এটা আমরা কেন মুখস্থ করব? মূলত চাকরির পরীক্ষায় প্রাইমারি এবং শিক্ষক নিবন্ধনে এটা মুখস্থ করতে হবে। অন্য আর একটা কারণ আছে, সেটি হলো মোডাল ভার্বের অ্যাক্টিভ থেকে প্যাসিভের একটা সুনির্দিষ্ট নিয়ম আছে। কাজে মোডাল ভার্ব ব্যবহার হয়েছে কিনা এটা স্টুডেন্ট হিসেবে জানতেই হবে, এবং জানতে পারলে আমরা সহজে অ্যাক্টিভ থেকে প্যাসিভে কনভার্ট করতে পারবো। আমি যেমনটা বলছিলাম, তাহলে আই কুড বলো বিথি মাগুরা এবং সিনিয়ররা বলো, দেখে এরা পারবে। শারমিন সুলতানা, প্লে হবে নাকি প্লেড ক্রিকেট? পরেরটা, আই কুড প্লে নাকি প্লেড? স্যার B1 হবে। বি প্লে। ওয়ান। স্যার পেলে। তাহলে সামিউল, মোডাল অক্সিলিয়ারি ভার্ব আমি ক্রিকেট খেলতে পারি, তখনও আই ক্যান প্লে ক্রিকেট। আমি ক্রিকেট খেলতে পারতাম, এই মোডাল ভার্ব প্রেজেন্টে পাস্ট টেন্স হয়, কিন্তু মোডাল অক্সিলিয়ারি ভার্বের পরে যে মেন ভার্ব, সেটি সবসময় V1 হয়। এটি গ্রামার। আই ক্যানও প্লে ক্রিকেট, আই কুডও প্লে ক্রিকেট। হ্যাঁ, আমি সেখানে যেতে পারি, আই মে গো দিয়ার। আমি সেখানে যেতে পারি, আমি সেখানে যেতে পারতাম, আই মে না হয়ে মাইট। তখন কি গো ওয়েন্ট গন নাকি গো দিয়ার? গো দিয়ে। তাহলে বোঝা গেল মোডাল অক্সিলিয়ারি ভার্বের পরে যে ভার্বটা থাকে, আই মে গো দিয়ার, আই মাইট গো দিয়ার, উভয়ের পরে ভার্বের V1 হয়। যেমনটি বলছিলাম, আই সাপোজ টু, হ্যাঁ, বা ইউ আর নট সাপোজ টু। ইউ আর নট, বি সাপোজ টু হবে, মোডাল ভার্বটার নাম হলো, আমি মিস্টেক হয়েছে একটু, ইউ আর নট সাপোজ টু। এই যে পুরাণ শব্দটা মিলেই একটি মোডাল অক্সিলিয়ারি ভার্ব। ইউ আর নট সাপোজ টু, শুধু সাপোজ টু না, আমি বি সাপোজ টু, তো নেগেটিভ লিখেছে, তো নেগেটিভের জন্য নট ব্যবহার করা হয়েছে। এই এই পুরো শব্দটা মিলে একটা ভার্ব, এবং এই ভার্বের নাম হলো মোডাল অক্সিলিয়ারি ভার্ব। ইউ আর নট সাপোজ টু। তো মোডাল অক্সিলিয়ারি ভার্ব এত বড় হওয়া সত্ত্বেও একা একা সেন্টেন্স তৈরি করতে পারবে না, এদের পর আরেকটা মেন ভার্ব দরকার। ইউ আর নট সাপোজ টু ডু দ্য ওয়ার্ক। তুমি এই কাজটি করার জন্য অনুমোদিত নয়। ইউ আর নট সাপোজ টু টাচ দ্য বল, বলে টাচ করার কোনো অনুমতি তোমার নেই, কাজটি করার অনুমতি তোমাকে দেওয়া হয়নি। ইউ আর নট সাপোজ টু ডু দ্য ওয়ার্ক। তাহলে এই যে ডু হলো মেন ভার্ব, এবং তার V1 হবে। এখানে যদি ডিড হতো ভুল, ডান হতো ভুল, কারণ মোডাল অক্সিলিয়ারি ভার্বের পরে অবশ্যই ভার্বের বেস ফর্ম হবে। কাজে তোমার দায়িত্ব মোডাল ভার্বগুলো অবশ্যই মুখস্থ করতে হবে। ইউ মাস্ট হ্যাভ টু মেমোরাইজ, দ্যাটস ইউর রেসপন্সিবিলিটি। ওকে, আমরা এটা মুখস্থ করব। তাহলে দুটো ভার্ব আমরা ভুলে যাই, একটি হলো বি গোয়িং টু, আর একটা হলো বি সাপোজ টু। বি গোয়িং টু আর একটি হলো বি সাপোজ টু, এই দুটো হলো মোডাল অক্সিলিয়ারি ভার্ব। এবার আসো, সকল অক্সিলিয়ারি ভার্বের পরে যখন টু যুক্ত হয়ে যায়, তখন সেটি আর অক্সিলিয়ারি ভার্ব থাকে না, তার নাম হয় মোডাল অক্সিলিয়ারি ভার্ব। যেমনটা একটি প্রশ্ন করেছিলাম, আমাকে কাজটি করতে হয়, ট্রান্সলেশন করো। আর আমাকে কাজটি করতে হবে, কে করবে? স্যার আমি। বলো। স্যার আমাকে কাজটি করতে হয়, আই এম টু ডু দ্য ওয়ার্ক। আর আমাকে কাজটি করতে হবে, আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। আমাকে কাজটি করতে হয়েছিল। আই হ্যাড টু ডু দ্য ওয়ার্ক। বুঝতে পারছো সবাই? তাহলে বাংলা অর্থগুলো বুঝে নাও। আই এম টু ইজ টু আর টু এর বাংলা অর্থ হলো হয়, এম ইজ আর। এম টু ইজ টু আর টু এর বাংলা অর্থ হলো হয়, আই এম টু ডু দ্য ওয়ার্ক। আমাকে কাজটি করতে হয়, যেহেতু এম টু একটি মোডাল অক্সিলিয়ারি ভার্ব, একা একা সেন্টেন্স তৈরি করতে পারবে না, এদের পর একটা মেন ভার্ব দরকার হবে। এটা একটা ভার্ব, আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। আবার আমাকে কাজটি করতে হবে, আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, এটা মোডাল ভার্ব, তখনও এরপরে মেন ভার্ব, আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। আমাকে, এটা হলো হবে, আর হয়েছিল, আই হ্যাড টু ডু দ্য ওয়ার্ক।
এটা মোডাল ভার্ব, হ্যাঁ, হয়েছিল। তাহলে am2 is to are2, হ্যাঁ, আই হ্যাড টু ডু দা ওয়ার্ক। একজন বলো তো তাহলে দেখি এখন, তাকে বইটি পড়তে হয়, ট্রান্সলেশন করো সোয়া এবং মোহাম্মদ রিয়াজ খুলনা, তাকে বইটি পড়তে হয়। তাকে বইটি পড়তে হয়। তাহলে ট্রান্সলেশন প্রাইমারিতে যেহেতু পড়েছিল, আমি একটু নিরিবিলি লিখে দিই, কারণ বেশিরভাগ ছাত্ররা ইংলিশে খুবই দুর্বল, কষ্ট হচ্ছে পরিপ সবার। বলো বলো। এই তিনটার বাংলা অর্থ হলো হয়। ধত্তারি। মিউট করে Sir, নিতে he হবে। has to read the book. সোয়া মিউট করে নাও। am2 is to are2 আরে এর অর্থ হলো হয়। হ্যাজ টু এবং হ্যাভ টু এর অর্থ হলো কি? হবে। সবাই। আর হ্যাড টু অথবা ওয়াজ টু ওয়ার টু মানে হয়েছিল, হ্যাঁ। তাহলে এখন বলো দেখি, কি বলছি বলো, তাকে বইটি পড়তে হয়। তো হি, সামিউল কি বলছে? হি হ্যাজ টু বলেছে, কি হবে বলো সঠিক উত্তর? হি ইজ টু। হি ইজ টু। কারণ হয়, এখন হি থাকলে তো আর এম লেখা যাচ্ছে না। আই হলে এম, হি হলে ইজ, ইউ হলে আর। তাকে বইটি পড়তে হয়, হি ইজ টু রিড দ্য বুক। আর তাকে বইটি পড়তে হবে, তখন সামিউল ঠিক ছিল যে হি হ্যাজ টু রিড দ্য বুক। তাহলে হয় হলো ইজ টু আর হবে হলো হ্যাজ টু। তাহলে হ্যাজ হবে নাকি হ্যাভ হবে, এই তো গ্রামার। আয়ের পরে এম হয়, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ইজ হয়, প্লুরাল হলে আর হয়। সিঙ্গুলার সাবজেক্ট হলে হ্যাজ হয়, প্লুরাল হলে হ্যাভ হয়। হ্যাঁ, শুধু বাংলা অর্থটা দেখো, হয়, হবে, হয়েছিল। হয়, হবে আর হয়েছিল। আমার মনে হচ্ছে আমাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, তাহলে ছাত্ররা পারবে না। যারা একটু মেধাবী তাদের জন্য উদাহরণ লিখে দিচ্ছি, দেখো শারমিন এবং সীমা পারভিন, বলো দেখি সেন্টেন্সটা রাইট অর রং। হি নিড নট, হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, NEED, he needs not do the work। এই বাক্যটিকে রাইট অর রং? এনিবডি এলস? স্যার আমি। হ্যাঁ, শিওর। স্যার ঠিক আছে। না স্যার, ওই যে হি নিড নট ডাজ দ্য ওয়ার্ক। দাস কারণ। হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আচ্ছা, স্যার হি নিড নট ডু দা ওয়ার্ক, তাহলে ঠিক আছে। ও বলছে ডাজ দ্য ওয়ার্ক। আচ্ছা, আমি আপাতত এই নিডের ঝামেলা যেটা রয়েছে, Does. নিড হবে নাকি নিডস হবে, এটি নিয়ে তোমাদের যে স্যার এবার কনফিউশন রয়েছে। আচ্ছা, Need এখন not তো আপনি বললেন যে মোডাল অক্সিলারি ভার্ব, তাহলে এখানে ডাজ হবে কেন আবার? ভালো একটু প্রশ্ন করেছো। হবে না তো ডাজ, সামিয়ার এটা ভুল হয়েছে, সেটাই তো তাকে স্মরণ করাতে চাই। নিড এবং ডিয়ার এটিকে আমরা মোডাল ভার্ব বলে থাকি, মনে রাখতে হবে। নিডের পরে যদি নট থাকে এবং ডিয়ার এর পরে যদি নট থাকে, তাহলে ওই ভার্বটার নাম হলো মোডাল অক্সিলিয়ারি ভার্ব। যদি সেটা মোডাল ভার্ব হয়ে থাকে, তাহলে এদের পরে ভার্বের বেস ফর্ম হবে। আবার একই নিড, খেয়াল করো, নট যদি না থাকতো, হ্যাঁ, তখন তুমি যেটা বলছো, তখন নিড না হয়ে নিডস হতো। নট যদি না থাকতো, হি নিডস, তার দরকার, তখন টু ডু দা ওয়ার্ক হতো, শুধু ডু হতো না। কারণ তখন এটাও মেন ভার্ব এটাও মেন ভার্ব, দুইটা মেন ভার্ব পাশাপাশি বসে না, পরেরটাকে নন ফাইনাইট করতে হতো। তার বেশি কষ্ট দিতে চাচ্ছি না, শুধু এতটুকু বলে রাখি, নিড এবং ডেয়ার এর পরে যদি নট থাকে, তাহলে বুঝতে হবে ওটা মোডাল অক্সিলিয়ারি ভার্ব। এবং এদের পরে যে ভার্বটা বসবে সেটা ভার্বের বেস ফর্ম হবে বা সিম্পল ফর্ম। একটা রিয়েল চাকরির প্রশ্ন দেখো, তাহলে আরো কনসেপ্টটা সহজ হয়ে যায়। সম্ভবত এখানেই একটা প্রশ্ন পড়েছিল, আমরা জানি নাকি, কি জানো, এই যে কোশ্চেন নাম্বার 51 দেখো, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্পতে পড়েছে 2023 সাল। আমরা একটু এক্সপ্লানেশন করি। অপশন এ,
কোনটা সঠিক উত্তর ছিল মনে আছে তো তোমাদের? হি ডিয়ার নট টু ডু ইট, হি ডিয়ার্স নট ডু ইট, মানে ডিয়ার নট হবে নাকি ডিয়ার্স নট হবে, এটা একটি প্রশ্ন। আর আর এ। আচ্ছা, একটু খেয়াল করো তাহলে, ডিয়ার এর পরে যদি নট ব্যবহার করতে হয়, তাহলে গ্রামার বলছে যে নট যদি থাকে ওটা মোডাল ভার্ব, যদি মোডাল ভার্ব হয় তার সাথে কিন্তু স্বাভাবিক গ্রামারের মতো করে ক্যানের ক্ষেত্রে যেমন ক্যানস করতে পারো না, তো তার সাথে এজ যোগ করতে পারবে না। যেহেতু নট আছে সবগুলো শব্দের পরে, তাহলে বোঝা যাচ্ছে এটি সেমি মোডাল ভার্ব হিসেবে ব্যবহার হবে। যেহেতু মোডাল ভার্ব হিসেবে ব্যবহার হবে, কোনো গ্রামাটিক্যাল রুলস এই ক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে না। ডিয়ার নট একটি মোডাল ভার্ব, আর মোডাল ভার্বের ধর্ম হলো এদের পরে ভার্বের বেস ফর্ম। তাহলে এটা ভুল। যেহেতু ডিয়ার নট একটি ডিয়ার একটি মোডাল ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে এখানে, কাজে তার সাথে এর যোগ করার কারণে বিটা ভুল হয়েছে। অপশন সি ভুল হয়েছে, কারণ এটি যেহেতু মোডাল ভার্ব, মোডাল ভার্বের পরে সরাসরি ভার্বের বেস ফর্ম হবে, কাজে টু ডু লেখার আর সুযোগ নেই। এটাও তাই, টু বি মানে মোডাল ভার্বের পরে সরাসরি ভার্বের বেস ফর্ম হবে, টু যুক্ত ভার্ব ব্যবহার করার সুযোগ নেই। তাহলে এই সূক্ষ্ম বিষয়গুলো বোঝার জন্য আগে কনসেপ্ট ডেভেলপ করতে হবে। এভাবে আমি 25-30টা ইংলিশ গ্রামারের টাইটেল নিয়ে কথা বলবো, তারপরে এমন একটা দিন আসবে যখন আমরা প্র্যাকটিস সেশনে নিব, এবং আশা করব তখন তোমরা ধরতে পারবে। সো ডোন্ট টেক এনি এক্সট্রা প্রেশার। ইংলিশ শেখার জন্য একটু স্লো অ্যান্ড স্টেডি মুডে আমাদেরকে মুভ করতে হবে।